1667 সাল ৩২ বছর বয়সে লন্ডনের আমিন নির্বাচিত হলেন রবার্ট হুক। আমিনের কাজ জমির ক্ষেত্র পরিমাপ বা সার্ভে করা। এই আমিনের কাজ থেকে যা উপার্জন করেন সেসব টাকা বিনা শর্তে দান করেন রয়্যাল সোসাইটির গবেষণায়। টানা 40 বছর এই সোসাইটিতে তিনি নানাভাবে সাহায্য করে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান প্রতিষ্ঠানে পরিণত করে গেছেন। যেসব আবিষ্কার করে রবার্ট হুক বিজ্ঞানকে 17 শতকে অপূর্ব প্রাণের বন্যায় ভাসিয়েছেন, তার সবই সোসাইটির সাথে যুক্ত থেকেই করেছেন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব বিখ্যাত রবার্ট হুকের জীবনীর শেষ পর্ব। রবার্ট হুক কীভাবে ছোটবেলা থেকে চরম দারিদ্রতার সাথে লড়াই করে নানান প্রতিকূলতাকে টপকে বিশ্বের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠলেন, তার খুঁটিনাটি আমরা জানব ওনার জীবনীতে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। রবার্ট হুকের সময়ে ইংল্যান্ডের যা কিছু ঐশ্বর্য বা গৌরব তা সাগরপথ ঘিরেই। নৌজ্ঞানেও ইংরেজরা তখন বিশ্বসেরা। নৌযুদ্ধে তাদের টেক্কা দেবে এমন সাহস সারা দুনিয়ার অন্য কারো নেই। তখন ইউরোপের যে কোনো দেশের অর্থনীতি ভালো না খারাপ তা নির্ভর করত ওই নৌবিদ্যার পারদর্শিতার উপর। জাহাজ ভাসিয়ে তাদের তখন দুরু দুরু বুকে সাগর পাড়ি দিতে হতো। এই অনিশ্চিত যাত্রাকে একদিন মানুষ সৌরবিজ্ঞান দিয়ে করেছে কিছুটা নিশ্চিত। শিখেছে কি করে নক্ষত্র দেখে দিক নির্ণয় করে হাল সোজা করতে হয়। ধীরে ধীরে সমুদ্রপথ আরও নির্ভর হয়েছে যখন মানুষ শিখেছে আবহাওয়া বিজ্ঞানের তত্ত্ব। এইভাবে সমুদ্রের উপর যেসব দেশ ও জাতি অধিক চর্চা করেছে তারা হয়েছে বেশি উপকৃত। যেমন ইংল্যান্ড। আগে বছরের পর বছর তাদের কত মালামাল বোঝাই জাহাজ যে সমুদ্রে ঝড়ের কবলে পড়ে হয়েছে সলিল সমাধি, তা গুণে শেষ করা যাবে না। এখন তারা জানে কখন সমুদ্রে ঝড়ের আশঙ্কা আছে, কখন নেই। তা জেনে ইংলিশ নাবিক হয়েছে সাবধান, বেঁচে গেছে জাহাজ সমুদ্রডুবির হাত থেকে। ঝড়ের খবর আগে ভাগে যাতে বলা যায় সেজন্য রবার্ট হুক এর নানান যন্ত্রপাতি বানালেন। আবহাওয়া বিজ্ঞান হুকের হাতে উন্নত হয়ে উঠল। নানা জায়গায় জলবায়ু রেকর্ড করার ব্যবস্থা গড়ে উঠল। তার আবিষ্কৃত যন্ত্রপাতি যা আবহাওয়া বিজ্ঞানকে বড় করে তুলেছে তার কিছু নমুনা: হুইল ব্যারোমিটার, সিল্ড অ্যালকোহল থার্মোমিটার, ইমপ্রুভড ক্রোনোমিটার, হাইগ্রোমিটার, উইন্ড গেজ, ওয়েদার ক্লক। এছাড়াও আরও অনেক কিছু ছোট বড় যন্ত্র যা সে সময়ের আবহাওয়া বিজ্ঞানকে করে তুলেছিল অনেক সমৃদ্ধ। নৌবিজ্ঞানে ইংরেজরা যে 17 শতক থেকেই ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে অনেক এগিয়ে গিয়েছিল, তার পেছনে যে যে কারণ আছে তার সবচেয়ে বড় কারণ রবার্ট হুকের প্রতিভা। একদিন রবার্ট হুককে তার ভ্যাকুয়াম পাম্পের দহনের প্রকৃতির ওপর নানা পরীক্ষার কাজে ডাকা হলো। পরীক্ষায় তিনি এক বদ্ধ কাঁচ পাত্রে রেখে দিলেন এক টুকরো কাঠ। তারপর তাতে আগুন জ্বালানো হলো। হুক অবাক হয়ে দেখলেন অমন দাও দাও আগুন বদ্ধ পাত্রে বাতাস থাকা সত্ত্বেও নিভে গেল, দহন হলো না। এরপর তিনি বদ্ধ পাত্রের বাতাসের আয়তন মাপেন। দেখেন পরীক্ষাপূর্ব আয়তনের চেয়ে তা 1/5 কম। এ থেকে তিনি পরিষ্কার বোঝেন যে বাতাসে এমন কিছু পদার্থ আছে যার অনুপস্থিতি বা অভাবে দহন হয় না। সঙ্গে সঙ্গে মাথাচাড়া দেয় আরেক প্রশ্ন: আচ্ছা, দেখি তো জীবজন্তুরাও বাতাসের ওই পদার্থের অভাবে বাঁচে কি না। যেই ভাবা সেই কাজ। এবার তিনি বদ্ধ পাত্রে কাঠ না নিয়ে রাখলেন একটা দুরন্ত ইঁদুর। দেখলেন বাহ, বেশ কিছু সময় পর একই ছবি। হঠাৎ ইঁদুরের পরিত্রাহী ছটপটানি, তারপর সব শেষ, অর্থাৎ মৃত্যু। এবারও বাতাসের আয়তন মেপে একই ফল, আয়তনের 1/5 হ্রাস। বারবার নানা জীবজন্তুর উপর একই পরীক্ষা করেন ও একই ফল হাতে পান, অর্থাৎ সব জীবজন্তুই মারা যাচ্ছে আর বাতাসের আয়তন 1/5 কমছে। এইভাবে বারবার পরীক্ষা ও একই ফল হাতে পেয়ে রবার্ট হুক সিদ্ধান্তে এলেন জীবজগতের নিঃশ্বাস প্রশ্বাস আসলে দহন ক্রিয়া ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বললেন যে ওই নিঃশ্বাস প্রশ্বাস বা দহনে বাতাসের এক বিশেষ পদার্থ দ্রুত কমে, যা বাতাসের মোট আয়তনের 1/5 ভাগ। এই দহনের পরীক্ষাকাল 1668 সাল। এরপর কেটে গেল দুটো দশক কাল। আসরে নতুন আবিষ্কার নিয়ে এলেন এক অখ্যাত বিজ্ঞানী স্টহল। তার মতে যে কোনো বস্তুতেই আছে ফ্লোজিস্টোন। এই পদার্থটির জন্যই দহন, এর বিয়োগে দহনও বন্ধ। হিসাব দিলেন
বস্তু যোগ ফ্লোজিস্টোন সমান সমান দহন ক্রিয়া, বস্তু বিয়োগ ফ্লোজিস্টোন গুণন দহন ক্রিয়া, মানে দহন নেই। এই অদ্ভুতুরে ধারণা বেশ কিছুদিন বিজ্ঞানী মহলে বেশ মনোযোগ কাড়ল, কিন্তু তারপরে এই বিজ্ঞানীরা সহজ ত্রিনয়ন দিয়ে বুঝলেন ধারণাটায় কোনো বিজ্ঞান নেই। ফলে যেমন হঠাৎ সে এলো তেমনি হঠাৎই মিলিয়ে গেল। কারণ ততদিনে 1780 সাল এসে গেছেন ফরাসি বিজ্ঞানী অ্যান্টোইন ল্যাভোয়েসিয়ার, এসে গেছেন ল্যাপ্লাস। এদের নিজের গবেষণা প্রবন্ধ বের হওয়া মাত্রই বিজ্ঞানীদের মধ্যে পড়ে গেছে দারুণ সাড়া। দুজনেই ফ্লোজিস্টোন তত্ত্বকে গাঁজাখুরি বলে উড়িয়ে অম্লজান বা অক্সিজেনের শুভ সংবাদ নিয়ে এসেছেন বিজ্ঞানের জগতে। কিন্তু সেসব তো বেশ পরের কথা। তার অনেক আগে, অর্থাৎ 112 বছর আগে রবার্ট হুক যে বৈপ্লবিক পরীক্ষা চালিয়ে অম্লজান বা অক্সিজেনের পরোক্ষ প্রচার করে গেছেন, তা আজ অবধি কোনো ঐতিহাসিকেরই নজর কাড়েনি। আশ্চর্য! কিন্তু সত্যের দিকে তাকিয়ে এ কথা বলতেই হয় যে অম্লজান আবিষ্কার নিয়ে প্রথম স্পষ্ট কথা বলেছেন রবার্ট হুকই, সেই 17 শতকের অস্পষ্ট বেলাতেই। অথচ সে যুগে যে সব মহাশয়েরা ফ্লোজিস্টোন তত্ত্ব নিয়ে মাতামাতি করছিলেন, সেই তারাই হুকের ওই দহনের পরীক্ষা ও সিদ্ধান্তকে গ্রাহ্যই করেননি, বরং মশকরা করেছেন। রবার্ট হুক ভবিষ্যৎবাণীও করেছেন বহু কিছু নিয়ে। যেমন বলেছেন খুব শীঘ্রই মানুষ তৈরি করবে রেশমের কৃত্রিম বিকল্প। অণুবীক্ষণের নানা পরীক্ষায় রবার্ট হুক গুটিপোকার জীবনচক্র ঘেটেছেন নানাভাবে। দেখেছেন ওই পোকারা তাদের নিজেদের এক বিশেষ গ্রন্থি থেকে এক ধরনের রস বের করে। ওই রসই পরে পাকিয়ে পাকিয়ে তবেই না রেশম তন্তু। ওই রস নিয়ে বেশ পরীক্ষা করে তিনি দেখেছেন এ এক ধরনের আঠালো পদার্থ। এই আঠালো জিনিসকে রসায়নাগারে কৃত্রিম পথে তৈরি করা মোটেই অসম্ভব নয়। একে বলে সিনথেসিস। এই সম্ভব সত্যি একদিন সম্ভবপর হয়ে বস্ত্রশিল্পে এনেছিল তুলকালাম কাণ্ড। কাজের বিজ্ঞানীরা যে বাজে বকেন না, বিজ্ঞান ইতিহাসের পাতার পর পাতা খুললেই তা টের পাওয়া যায়। হুকের কথাও ফলেছে ধীরে ধীরে। 1945 সালে ডুপন্ট কেমিক্যাল কোম্পানির রসায়নবিদরা ওই আঠালো পদার্থের গবেষণাকে একেবারে শেষ মাথায় টেনে নিয়ে গেলেন। কৃত্রিম উপায়ে একের পর এক জন্ম নিল নাইলন, অরলন, ডেক্রন ও আরও নানা রাসায়নিক তন্তু। রবার্ট হুক টেলিগ্রাফেরও এক সহজ পদ্ধতি বের করে তুলেছেন আলোড়ন। তিনিই প্রথম পেঁচানো ঘড়ি আঁটেন, সময়কে সঠিক বাঁধেন। এ এক স্থিতিস্থাপক জিনিস, যা টান দিলে নিজের জায়গায় আসে। একটা নির্দিষ্ট শক্তি অবধি সে টান সহ্য করে, তারপর অবিকৃত অবস্থায় পূর্ব স্থানে ফেরে। অবশ্য খুব বেশি টান খেলে স্থিতিস্থাপক গুণ নষ্ট হয়ে যায়, ফলে বস্তুটি আগের অবস্থানে ফেরে না। তিনিই প্রথম পরিমাপক যন্ত্রকে স্ক্রু দিয়ে ভাগ করে আরও পরিপাটি করেন। তিনিই প্রথম পাটিগণিত যন্ত্র বানান। তিনি প্রথম গ্রেগরির দূরবীন গড়েন। গ্রেগরি একজন পোপ। 1582 সালে নিজের মেধা ঘটিয়ে পঞ্জিকা বা ক্যালেন্ডার সংস্কার করেন। সেই নতুন পঞ্জিকাকে বলে গ্রেগরির পঞ্জিকা। এই গ্রেগরি ছিলেন ত্রয়োদশ গ্রেগরি। ওই ক্যালেন্ডারকে নির্ভর করে যে দূরবীন, তারই নাম গ্রেগরির দূরবীন। রবার্ট হুকের জায়গা নিয়ে বিজ্ঞানের ইতিহাসে নানা ঐতিহাসিক নানা মন্তব্য করেছেন। যেন হুক সে আবার এমন কি করেছে যে প্রথম সারির মহাবিজ্ঞানীদের পাশে তাকে আসন দিতে হবে। সমালোচকেরা বলতেন যে তিনি নাকি সাধারণ মাপের টেকনিশিয়ান ছাড়া আর কিছুই ছিলেন না। সারা জীবনই অন্যের প্রতিভাকে ভাঙিয়ে নাম কুড়িয়েছেন। এছাড়াও বলতেন বিজ্ঞানের যেসব বিষয়ে তিনি গবেষণা করেছেন তা নাকি খুবই ভাষা। বিষয়ের গভীরে গিয়ে সমস্যার সমাধান করার কোনো ক্ষমতাই নাকি তার ছিল না। আধুনিক গবেষকেরা অনেক খুঁজেও রবার্ট হুকের সারা জীবন থেকে সেই সব সমালোচনার কোনো মিল খুঁজে পাননি। বরং তার যুগোত্তর প্রতিভা, বিজ্ঞানের গভীর থেকে গভীরে ঢুকবার অসাধারণ ক্ষমতা, তার প্রাণখোলা মেজাজ বরং বিপরীত কথাই প্রমাণ করে দেয়। এটা ঠিক যে প্রকৃতি তাকে নিয়ে কিছু নিষ্ঠুর মশকরা করেছে। প্যাকাটি চেহারা, বেঁকানো শরীর, জটালু চুল, উদ্ভ্রান্ত মুখ, কুৎসিত আকৃতি অন্যের হাসি ঠাট্টার খোরাক জুগিয়েছে। কিন্তু সে শতাব্দীর কিছু বিদগ্ধ বিজ্ঞানীকে তিনি বন্ধুর মতো কাছে পেয়েছিলেন বলেই শত ঠাট্টা মশকরা নিজ গুণে তিনি সইতে পেরেছেন। না হলে আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকতো না তার। শেষ কবছর রবার্ট হুক চূড়ান্ত মনোকষ্টে ভুগেছেন। স্যার আইজ্যাক নিউটন অবধি তাকে নোট চোর বলে গালি দিয়েছেন। তার সমস্ত আবিষ্কারই নাকি পরের ধনে পোদ্দারি বলেছেন নিউটন।
নানা পত্রপত্রিকা এরপর সর্বনাশের বাকি কাজ সানন্দেই করেছে। নিউটনের মতো জগৎ বিখ্যাত বিজ্ঞানীও যে কত নিচু হয়ে এসব কাজ করেছেন তা স্বপ্নেও ভাবা যায় না। এমনকি নিউটন এও বলতে ছাড়েননি যে রবার্ট হুক নাকি তার মাধ্যাকর্ষণ সূত্র হাত করার তাল করেছে, যদিও সেই সময়ের বিজ্ঞানীরা নিউটনের ওই অভিযোগকে নির্লজ্জ ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিবাদ না করে পারেননি। কিন্তু যার পেছনে এত ধুলোর ঝড় তিনি তখন অটল হিমালয়, নীরবে সব আঘাত মাথায় তুলে নিয়ে সন্ন্যাসীর হাসি হাসছেন। 1703 সাল, 68 বছর বয়সে এই হতভাগ্য মহাবিজ্ঞানীর মৃত্যু হলো। যে রয়্যাল সোসাইটির তিনি ছিলেন প্রাণবায়ু, সেই সোসাইটির বিজ্ঞানীরা নানা জায়গা থেকে ছুটে এলেন হুকের শেষকৃত্যে যোগ দিতে। তার অকাল মৃত্যু সহবিজ্ঞানীদের চোখ ভিজিয়ে দিল। যে যাই বলুক, রবার্ট হুকের যুগোত্তীর্ণ বিজ্ঞান প্রতিভা, বিস্ময়কর আবিষ্কার, গভীর চোখ 17 শতকের বিজ্ঞানকে এক মহাশক্তিতে জাগিয়ে তুলেছে। সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না, নেই, থাকবেও না। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিখ্যাত বিজ্ঞানী রবার্ট হুকের জীবনী আপনাদের কেমন লাগলো এবং রবার্ট হুকের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।